প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে হিস্টোরি সাবজেক্টের ওপর থেকে সাবলি রয়েছে, অর্থাৎ ইতিহাস জি অথবা সিসি 2 পেপারের ওপর থেকে তোমাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা 3টি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই এই প্রশ্নের উত্তরগুলির জন্য কমেন্ট করে জানিয়েছো, তাই তোমাদের রিকোয়েস্টে এই প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। প্রশ্ন 3টি ছিল, দেখো। প্রথম প্রশ্ন ছিল, গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল, আদি মধ্যযুগে ভারতের পাল প্রতিহার ও রাষ্ট্রকূট শক্তির মধ্যে সংঘটিত ত্রিপাক্ষিক সংঘর্ষ সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের এবছর কিন্তু সাবলি পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। এবং পরবর্তী 3 নম্বর প্রশ্ন ছিল, চোলদের সামুদ্রিক কার্যকলাপ বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন 3টি কিন্তু তোমাদের এবছর আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই প্রশ্নপত্রের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্ন 3টির উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের, গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের প্রশ্ন। দেখো, তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত ভারত জুড়ে যে গুপ্ত সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন তা পরবর্তী 100 বছরের মধ্যে পতনের দিকে এগিয়ে যায়। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে বহু ঐতিহাসিক একাধিক কারণের কথা বলেছেন। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। প্রথম কারণ ছিল, দেখো, যোগ্য শাসকের অভাব। স্কন্দগুপ্তের পরবর্তী সময়ে কোনো দক্ষ রাজার আবির্ভাব ঘটেনি যিনি সাম্রাজ্যকে রক্ষা করতে পারতেন। ফলে যোগ্য শাসকের অভাবে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং গুপ্ত সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে যায়। এরপর দেখো, দ্বিতীয় কারণ রয়েছে সামরিক দুর্বলতা। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় থেকে যুদ্ধনীতির পরিবর্তে সাহিত্য ধর্মচর্চা প্রাধান্য পেয়েছিল। বৌদ্ধ ধর্ম ও বৈষ্ণব ধর্মের প্রভাবে গুপ্ত সম্রাটরা অহিংসা নীতির অনুরাগী হয়ে পড়েন। এছাড়া সেনাবাহিনীর প্রতি গুরুত্ব সম্রাটেরা তেমন গুরুত্ব দেননি। গুপ্ত রাজারা সেনাবাহিনীর বিষয়ে সামন্ত রাজাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এই সামরিক দুর্বলতার সুযোগে বিদেশি শক্তি সহজে আক্রমণ করে। এবং পরবর্তী কারণ রয়েছে রাজ পরিবারের মধ্যে কলহ। স্কন্দগুপ্তের পর থেকে গুপ্ত সিংহাসন দখলকে কেন্দ্র করে রাজ পরিবারের সদস্যদের মধ্যে সংঘাত গুপ্ত রাজতন্ত্রকে দুর্বল করে দিয়েছিল। বুধগুপ্তের শাসনকালে বালাদিত্য, বৈনগুপ্ত ও ভানুগুপ্তের বিরোধ গুপ্ত সাম্রাজ্যের ভিত্তিকে আরও দুর্বল করে দেয়। পরবর্তী কারণ রয়েছে সামন্ত প্রথা। ঐতিহাসিক রামশরণ শর্মা সামন্ত প্রথার বিস্তারকে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ বলেছেন। গুপ্ত যুগে সামন্ত রাজারা আর্থিক ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রশাসনিক ও বিচার সংক্রান্ত ক্ষমতা দখল করে নিয়েছিল। বুদ্ধগুপ্তের পরবর্তী সময়ে সামন্ত রাজারা রাজস্ব ও বিচার ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে স্থাপন করেন। এর ফলে স্বাভাবিকভাবেই গুপ্ত সম্রাটরা দুর্বল হয়ে পড়েন। পরবর্তী কারণ রয়েছে অর্থনৈতিক কারণ। গুপ্ত সাম্রাজ্যের পতনের পিছনে অর্থনৈতিক কারণ বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। গুপ্ত সম্রাটরা ব্রাহ্মণদের নিষ্কর জমি প্রদান এবং রাজকর্মচারীদের বেতনের পরিবর্তে জমি প্রদান শুরু করলে গুপ্ত সম্রাটদের আয় কমে যায়। এছাড়া স্কন্দগুপ্তের পর মালব অঞ্চল গুপ্তদের হাতছাড়া হলে দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতের বাণিজ্যিক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে গুপ্ত সম্রাটদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়। এই আর্থিক সংকট নিঃসন্দেহে গুপ্ত সাম্রাজ্যের পতনের দিকে নিয়ে যায়। পরবর্তী কারণ ছিল বৈদেশিক আক্রমণ। গুপ্তযুগে বিভিন্ন সময়ে একের পর এক বৈদেশিক আক্রমণ ঘটেছিল। প্রথম কুমারগুপ্তের সময়ে পুষ্যমিত্রের আক্রমণ, বুধগুপ্তের সময়ে বাকাটোয়াগ আক্রমণ এবং স্কন্দগুপ্তের সময়েও তার মৃত্যুর পর হুন আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসনকে দুর্বল করে দেয়। এই সুযোগে বিভিন্ন প্রাদেশের রাজারা স্বাধীনতা ঘোষণা করেন। ফলে শেষ পর্যন্ত জীবিত গুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটি ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য। অবশ্যই তোমরা প্রশ্নটি পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এবং পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের প্রশ্ন। আদি মধ্যযুগে ভারতের পাল প্রতিহার ও রাষ্ট্রকূট শক্তির মধ্যে সংগঠিত ত্রিপাক্ষিক সংঘর্ষ সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে আসতে পারে।
কৌনজ দখলকে কেন্দ্র করে উত্তর ভারতে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট শক্তির মধ্যে ত্রিশক্তি সংগ্রামের বিবরণ দাও। প্রশ্নটি এভাবে তোমাদের পরীক্ষা খাতায় আসতে পারে। দেখো তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে প্রথম হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। হর্ষবর্ধনের পরবর্তী সময়কালে উত্তর ভারতের রাজনীতির কেন্দ্রীয় বিষয় ছিল পাল, প্রতিহার, রাষ্ট্রকূট শক্তির মধ্যে ত্রিপাক্ষিক সংগ্রাম। এই সংঘর্ষ প্রায় 200 বছর ধরে চলেছিল। এই সংঘর্ষের কারণ ছিল ত্রিপাক্ষিক সংঘর্ষের প্রধান উদ্দেশ্য ছিল কনৌজ রাজ্যে আধিপত্য স্থাপন। কেননা হর্ষবর্ধনের সময় কনৌজ শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়। আর এই কনৌজ সহ উত্তর ভারতকে দখল করার জন্য পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশীয় সম্রাটগণ সংঘর্ষে লিপ্ত হন। বলা হয়েছে আর্যাবর্ত ও কনৌজ অধিকারকে কেন্দ্র করে প্রায় 200 বছর ধরে অনুষ্ঠিত ত্রিশক্তি সংগ্রামকে কয়েকটি পর্যায়ে বিভক্ত করে আলোচনা করা যায়। সেগুলি হলো, প্রথম পর্যায় রয়েছে ত্রিপাক্ষিক সংঘর্ষের প্রথম পর্যায়ে সূচনা হয়েছিল প্রতিহার ও পাল শক্তির মধ্যে। প্রতিহার বংশের বৎসরাজ মধ্য ভারত ও রাজপুতনায় রাজত্ব করতেন। তিনি পূর্ব ভারতের দিকে রাজ্য বিস্তারের উদ্যোগী হন। এই সময় পাল রাজা ধর্মপাল বাংলাদেশ থেকে পশ্চিম দিকে বিস্তার নীতি গ্রহণ করেন। ফলে উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তারের প্রশ্নে বৎসরাজের সঙ্গে রাজা ধর্মপালের দোয়াব অঞ্চলে যুদ্ধ ঘটে। এই যুদ্ধে ধর্মপাল পরাজিত হন। কিন্তু এই সময় দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের রাজা ধ্রুব বিন্ধ্য পর্বত অতিক্রম করে উত্তর ভারতে উপস্থিত হন এবং বৎসরাজকে যুদ্ধে পরাজিত করেন। বৎসরাজ রাজপুতনার মরু অঞ্চলে পালিয়ে যান। এরপর ধ্রুব নিজের অনুগত ইন্দ্রায়িতকে কনৌজের সিংহাসনে বসিয়ে দক্ষিণ ভারতে ফিরে যান। এই পরিস্থিতিতে ধর্মপাল যুদ্ধ চালিয়ে ইন্দ্রায়িতকে পরাজিত করেন এবং নিজ মনোনীত চক্রায়িতকে কনৌজের সিংহাসনে বসান। ফলে উত্তর ভারতে ধর্মপালের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। পরবর্তী পর্যায় রয়েছে দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে বলা হয়েছে উত্তর ভারতে ধর্মপালের প্রাধান্য স্থাপন স্থায়ী হয়নি। বৎসরাজের পর প্রতিহার সিংহাসনে বসেন দ্বিতীয় নাগভট্ট। তিনি কনৌজের যুদ্ধে চক্রায়ুধকে পরাজিত করে কনৌজ দখল করেন। আর এরপর থেকে কনৌজ ত্রিপাক্ষিক সংঘর্ষের কেন্দ্রে পরিণত হয়। জানা যায় নাগভট্ট ধর্মপালকে মুঙ্গেরের যুদ্ধে পরাজিত করে পাল সাম্রাজ্যের বেশ কিছু অংশ দখল করে নেন। অন্যদিকে রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দ উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তারে অগ্রসর হন এবং নাগভট্টকে যুদ্ধে পরাজিত করেন। তিনি হিমালয় পর্যন্ত সাম্রাজ্য বিস্তার ঘটান। কিন্তু রাষ্ট্রকূট রাজ্যের অভ্যন্তরীণ সংকট দেখা দিলে তৃতীয় গোবিন্দ উত্তর ভারত ত্যাগ করে দেশে ফিরে যান। এইভাবে দ্বিতীয় পর্যায়ে ত্রিপাক্ষিক সংঘর্ষ শেষ হয়। পরবর্তী পর্যায়ে রয়েছে তৃতীয় পর্যায়। এই পর্যায়ে বলা হয়েছে রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দ উত্তর ভারত ত্যাগ করলে পুনরায় সেই অঞ্চলে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়। এই সময় পাল ও প্রতিহার রাজ্যের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাল বংশের রাজা দেবপালের সঙ্গে প্রতিহার রাজা রামভদ্রের যুদ্ধ হয়। এই যুদ্ধে দেবপাল জয়লাভ করেন। এরপর প্রতিহার সিংহাসনে বসেন রাজা ভোজ। তিনি কৌনজ দখলে এগিয়ে এলে দেবপালের কাছে পরাজিত হন। কিন্তু দেবপালের মৃত্যুর পর বিগ্রহ পাল ও নারায়ণ পালের মতো দুর্বল পাল শাসকদের কারণে প্রতিহার শক্তি পুনরায় সক্রিয় হয়ে ওঠে এবং প্রতিহার রাজা ভোজ শেষ পর্যন্ত পাল শক্তিকে পরাজিত করেন। এরপর নর্মদা নদীর তীরবর্তী যুদ্ধে তিনি রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কৃষ্ণকে যুদ্ধে পরাজিত করেন। এইভাবে প্রতিহার রাজা ভোজপাল রাষ্ট্রকূট শক্তিকেও পরাজিত করে উত্তর ভারতে প্রতিহার শক্তির প্রাধান্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। পরবর্তী শেষ পর্যায়ে রয়েছে দেখো, রাজা ভোজের মৃত্যুর পর মহেন্দ্র পাল প্রতিহার বংশের রাজা হন। তার সময় প্রতিহার শক্তির প্রাধান্য অটুট ছিল। মহেন্দ্র পালের পর প্রতিহার সিংহাসনে বসেন যথাক্রমে দ্বিতীয় ভোজ এবং মহিপাল প্রতিহার। মহিপালের সময় রাষ্ট্রকূট রাজা তৃতীয় ইন্দ্র উত্তর ভারত আক্রমণ করেন এবং 916 খ্রিস্টাব্দে রাজা তৃতীয় ইন্দ্র যুদ্ধে মহিপালকে পরাজিত করেন। কিন্তু তিনি বেশি দিন উত্তর ভারতে থাকেননি। ফলে প্রতিহাররা নিজেদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়। কিন্তু এই সময় প্রতিহার রাজ্যের সামন্ত রাজারা বিদ্রোহী হয়ে ওঠে এবং রাষ্ট্রকূট শক্তি বারবার আক্রমণ চালায়। ফলে প্রতিহার সাম্রাজ্য ভেঙে পড়ে। তেমনি পাল রাজারাও আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। দক্ষিণ ভারতেও চান্দেল্য, কলচুরি প্রভৃতি রাজ্যের উদ্ভব হয়। সুতরাং দীর্ঘকাল ধরে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট শক্তি একে অপরের সঙ্গে যুদ্ধ চালিয়ে নিজেরা দুর্বল হয়ে পড়ে এবং এই শক্তিগুলির পতন ঘটে। আর এই যুদ্ধে কোনো শক্তি লাভবান হতে পারেনি। পরবর্তী দেখো, নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল 3 নম্বর প্রশ্ন, চোলদের সামুদ্রিক কার্যকলাপ বর্ণনা করো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, রাজরাজ ও প্রথম রাজেন্দ্র চোলের
নেতৃত্বে নৌ সাম্রাজ্যের বিস্তারের ইতিহাস আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের প্রশ্ন। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নপত্রগুলি পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নপত্রগুলি। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে প্রাচীন ভারতের ইতিহাসে চোল যুগ সামুদ্রিক কার্যকলাপের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। রাজরাজের শাসনকাল থেকে প্রথম কুলোতুঙ্গের শাসনকাল পর্যন্ত প্রায় 135 বছর চোল রাজারাই সামুদ্রিক সাম্রাজ্যের বিস্তার ঘটান। ঐতিহাসিক পানিক্করের মতে প্রাচীন ভারতের শুধু চোল রাজারাই সামুদ্রিক শক্তির বিস্তারে উৎকর্ষ দেখিয়েছিলেন। চোল রাজাদের নৌ সাম্রাজ্য বিস্তারের পিছনে বাণিজ্যের বিস্তার, উপনিবেশ স্থাপন, আরব আক্রমণ প্রতিহত করা প্রভৃতি বিষয়গুলি মূল কারণ হিসেবে কাজ করেছিল। দেখো প্রথম পয়েন্ট রয়েছে রাজরাজের নেতৃত্বে নৌশক্তির বিস্তার। রাজরাজের 985 খ্রিস্টাব্দে চোল সিংহাসনে আরোহণের পর শক্তিশালী নৌবহর গঠন করে সামুদ্রিক সাম্রাজ্য বিস্তারে প্রয়াসী হন। ওই সময় পশ্চিম ভারতের ব্যবসা বাণিজ্য সিংহল, কেরল ও পাণ্ড্য রাজ্যের দ্বারা নিয়ন্ত্রিত হতো। রাজরাজ তিন শক্তির আধিপত্য ধ্বংস করার জন্য সামগ্রিক অভিযান শুরু করেন। প্রথম পয়েন্ট রয়েছে কেরল ও পাণ্ড্য মালদ্বীপ। রাজরাজ প্রথম কেরল ও পাণ্ড্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেন। তিনি তিবান্দ্রমের নৌযুদ্ধে রবি বর্মাকে পরাজিত করেন এবং কেরল কুইলান অধিকার করেন। কেরল জয় করে পাণ্ড্য রাজাকে পরাজিত করে রাজধানী মাদুরাই দখল করেন। এরপর রাজরাজের নৌবাহিনী আরব সাগরের মধ্যে ছড়িয়ে থাকা 1200 দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ অধিকার করে। ফলে আরবদের সঙ্গে বাণিজ্য রাজরাজের নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি আরব আক্রমণের পথ বন্ধ হয়। মালদ্বীপে জয়ের পর চোল নৌবাহিনী লাক্ষাদ্বীপ অধিকার করে। পরবর্তী দ্বিতীয় পয়েন্ট রয়েছে সিংহল জয়। মালদ্বীপ জয় করার পর রাজরাজ সিংহল আক্রমণ করেন। তিনি সিংহলকে সরাসরি নিজের সাম্রাজ্যের অধীনে আনতে চেয়েছিলেন। রাজরাজের নৌবাহিনীর আক্রমণে সিংহলের রাজা পঞ্চম মহেন্দ্র পরাজিত হন এবং রাজধানী অনুরাধাপুর ধ্বংস হয়। রাজরাজ সিংহলের উত্তরাংশ দখল করেন আর সিংহল বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য সেখানে তিনি একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এইভাবে রাজরাজ এক বিস্তৃত নৌ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী পয়েন্ট দেখো, বলা হয়েছে প্রথম রাজেন্দ্র চোলের সামুদ্রিক বিজয়। প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজরাজের মতোই দক্ষ রাজা ও সাহসী সেনাপতি ছিলেন। বলা হয়েছে প্রথম রাজেন্দ্র চোল পিতা রাজরাজের মতোই দক্ষ রাজা ও সাহসী সেনাপতি ছিলেন। তিনি নৌশক্তিকে আরও বিস্তৃতি করে চোল যুগের সামুদ্রিক সাম্রাজ্যকে আরও বৃদ্ধি করার নীতি নেন। তাঞ্জোর লিপি ও তিরুমালাই লিপি থেকে প্রথম রাজেন্দ্র চোলের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ মেলে। দেখো পরবর্তী পয়েন্ট রয়েছে প্রথম সিংহল, আন্দামান ও ব্রহ্মদেশ জয়। প্রথম রাজেন্দ্র চোল সিংহলের রাজা পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করে সমগ্র সিংহল দখল করে নেন। এরপর তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জয় করেন। এর পাশাপাশি প্রথম রাজেন্দ্র চোলের নৌবাহিনী ব্রহ্মদেশের কিছু অংশ অধিকার করে নেয়। পরবর্তী দ্বিতীয় পয়েন্ট বলা হয়েছে কেরল, পাণ্ড্য ও মালদ্বীপ জয়। প্রথম রাজেন্দ্র চোল মালাবার উপকূলে আরব অনুপ্রবেশ বন্ধ করার জন্য সচেষ্ট হন। এজন্য তিনি কেরল ও পাণ্ড্য রাজ্যকে নিজের অধীনে আনেন এবং তার পুত্র কেরল রাজ্যের শাসনকর্তা নিযুক্ত করেন। এছাড়া মালদ্বীপের ওপর তিনি চোল আধিপত্য দৃঢ় করেন। এইভাবে প্রথম রাজেন্দ্র চোলের মাধ্যমে বঙ্গোপসাগর অঞ্চলে চোল হ্রদে পরিণত হয়। এবং 3 নম্বর পয়েন্ট রয়েছে শ্রীবিজয় রাজ্য জয়। প্রথম রাজেন্দ্র চোলের সর্বাধিক কৃতিত্ব ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার জাভা, সুমাত্রা ও মালয়ের শ্রীবিজয় রাজ্য জয়। চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রথম রাজেন্দ্র চোল শ্রীবিজয় রাজ্য আক্রমণ করেন। চোল নৌবাহিনীর আক্রমণে এখানকার শৈলেন্দ্র বংশীয় রাজা পরাজিত হন এবং প্রথম রাজেন্দ্র চোলের বশ্যতা স্বীকার করেন। তেমনই বাংলাদেশের নৌ অভিযান পাঠিয়ে রাজেন্দ্র চোল পাল রাজা প্রথম মহিপালকে পরাজিত করেন। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন 3টি। তোমরা অবশ্যই কিন্তু যত্নর সহিত প্রশ্ন 3টি ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য। অবশ্যই তোমরা প্রশ্ন 3টি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।